তোমরা দেখছো পিডিজি পাঠশালা। আজ থেকে আমি শুরু করছি WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের একটি সম্পূর্ণ প্রস্তুতি সিরিজ। তোমরা সকলেই শুনেছো যে এই 2025 সালে হতে চলেছে WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম। এক্সামটি আগে হয়েছিল 2016 সালে, আর এখন 2025, অর্থাৎ প্রায় 8 বছর পর আবার হতে চলেছে WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সামটি। আর তোমরা অনেকেই স্বপ্ন দেখো একটা সরকারি চাকরি, তাই তোমরা যারা এই স্বপ্ন দেখো তাদের কাছে গ্রুপ সি এবং গ্রুপ ডি হতে চলেছে একটি সুবর্ণ সুযোগ। আর তোমাদের এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন সঠিক দিশা এবং নিয়মিত অনুশীলন। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে সপ্তাহে 3 দিন, অর্থাৎ সোম, বুধ এবং শুক্র, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী, অর্থাৎ ইংরেজি, গণিত, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতিটি বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সম্পূর্ণ আলোচনা এবং অধ্যায়ভিত্তিক আলোচনার শেষে তোমরা পেয়ে যাবে নিয়মিত মক টেস্ট। কিভাবে কম সময়ে ভালো প্রস্তুতি নেওয়া যায় তা তোমরা দেখবে এই চ্যানেলের মাধ্যমে। আমি বিশ্বাস করি সঠিক গাইডেন্স আর তোমাদের কঠোর পরিশ্রম মিলিয়েই আসবে সাফল্য। তাই আর দেরি না করে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে কোনো ক্লাস তোমাদের মিস না হয়। তাহলে চলো আজ আমরা শুরু করি WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের গণিতের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা। তো তোমরা প্রথমেই দেখে নাও যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের গণিতের সিলেবাসটা কি কি। তো দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষার সিলেবাস গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের গণিতের যে সিলেবাস সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো গণিত বা ম্যাথ থেকে তোমাদের প্রশ্ন থাকবে, জানো কতগুলো? দেখো, এই গণিত বা ম্যাথ সেখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে 15 মার্কসের প্রশ্ন এবং 15টা কোয়েশ্চেন হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য মার্কস থাকবে 1 করে, আর 15টা কোয়েশ্চেন এবং তার জন্য নাম্বার থাকবে 15। আর তোমরা মনে রাখবে যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমরা জানো যে গ্রুপ সি যে এক্সামটা হবে তার জন্য 60 নম্বরের লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। সেখানে প্রশ্ন থাকবে গণিত থেকে 15টা প্রশ্ন, 15 নম্বর, ইংরেজি থেকে 15টা প্রশ্ন, 15 নম্বর, আর থাকবে জিকে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে 15টা প্রশ্ন এবং তার জন্য 15 নম্বর। আর কি থাকবে? কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী, সেখান থেকে থাকবে 15টা প্রশ্ন এবং তার জন্য 15 নাম্বার। তো আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়েই এক এক করে আলোচনা করব। তো আজ আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে গণিত নিয়ে। তো গণিতের তোমরা দেখতে পাচ্ছ যে 15টা প্রশ্ন হবে এবং তার জন্য 15 মার্কস থাকবে। তো গণিতের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হবে সেই চ্যাপ্টারগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথমেই থাকছে কি নাম্বার 1, অনুপাত ও সমানুপাত। তাহলে অনুপাত ও সমানুপাত থেকে তোমাদের প্রশ্ন থাকবে। আচ্ছা, 2 নম্বরে দেখো শতাংশ মানে কি, পার্সেন্টেজ বা শতাংশ, সেখান থেকে প্রশ্ন থাকবে। নেক্সট দেখো লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস, সেখান থেকে থাকবে প্রশ্ন। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, ছাড় বা ডিসকাউন্ট, সরলীকরণ বা সিম্পলিফিকেশন, আচ্ছা দশমিক থেকে থাকবে বা ডেসিমাল, আবৃত দশমিক থাকবে। আর কি থাকবে? বিভাজ্যতা, ভগ্নাংশ, গড়, সময় ও কার্য, সময় ও দূরত্ব এবং লসাগু ও গসাগু। তাহলে দেখতে পাচ্ছ যে গণিতের সিলেবাসটা কি। গণিত মূলত তোমাদের অ্যারিথমেটিক বা পাটিগণিত থেকেই প্রশ্ন হবে। আর সেই প্রশ্নে যে সকল চ্যাপ্টার থেকে অঙ্ক পরীক্ষায় মূলত আসবে সেগুলি হলো এইসব চ্যাপ্টারগুলো: অনুপাত সমানুপাত, শতাংশ, লাভ ক্ষতি, সরল সুদ, ছাড়, সরলীকরণ, দশমিক, আবৃত দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, গড়, সময় ও কার্য, সময় ও দূরত্ব, লসাগু এবং গসাগু। তো এই হলো তোমাদের
অঙ্কের গ্রুপ সি এবং গ্রুপ ডির সম্পূর্ণ সিলেবাস। অঙ্কেতে যে যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে তার সিলেবাস হলো এটি। তো চলো আজ আমি শুরু করব ফার্স্ট চ্যাপ্টার অনুপাত ও সমানুপাত। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে অনুপাত এবং সমানুপাত থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো আমরা এখন শুরু করব তাহলে অনুপাত ও সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো দেখো অনুপাত বলতে কি বোঝায়? অনুপাত মানে কি জানি আমরা? অনুপাত বা রেশিও। ধরো তোমাদেরকে দিয়ে দিল যে এ এবং বি, এ ইজ টু বি, তাহলে কি এই এ ইজ টু বি তোমরা দেখতে পাচ্ছ এ ইজ টু বি, এটা কি? এটা একটা অনুপাত। এই যে এ একটা ইজ টু বি, তো অনুপাত মানেই হচ্ছে তার দুটো পদ থাকবে। একটা দেখো এই অনুপাতে এই যে দেখো লেখা আছে যে এ ইজ টু বি, তো এখানে দেখো এ একটা পদ আর বি একটা পদ, তাহলে যে কোনো অনুপাত মানেই কম করে দুটো পদ থাকবে, এবারে দুটোর বেশিও পদ থাকতে পারে। তো অনুপাত হতে গেলে মূলত দুটি পদ থাকতেই হবে। তো এই যে প্রথমে একটা দেখতে পাচ্ছ তোমরা এ ইজ টু বি, অনুপাতের সাইন এটা, ইজ টুটা তোমরা সকলেই জানো। তো প্রথমে যে পদটা থাকবে তাকে বলা হয় কি? পূর্বপদ, ঠিক আছে? তাকে বলা হয় পূর্বপদ বা উত্তরপদ। আর পরে যে পদটা থাকবে তাকে বলা হয় পরপদ, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে অনুপাতের সাধারণত দুটো পদ থাকবেই। প্রথমে যে পদটা থাকবে তাকে বলা হবে পূর্বপদ, আর পরে যে পদটা থাকবে তাকে বলা হবে পরপদ। আর পূর্বপদের আরেকটি নাম হলো উত্তরপদ। তো এই গেল অনুপাত। আচ্ছা এবার দেখো যে অনুপাতের ধরন মানে কি? অনুপাতের ধরন মানে হলো অনুপাতের টাইপ বলতে পারো, বা অনুপাত কয় প্রকার বা অনুপাত কয় ধরনের। তো চলো আমরা দেখে নিই যে সেই অনুপাতের ধরনগুলো কি কি। দেখো আমি প্রথমেই লিখেছি কি যে গুরু অনুপাত, তাহলে গুরু অনুপাত হলো একটা অনুপাত। নেক্সট আমি লিখেছি কি লঘু অনুপাত, সেটা একটা অনুপাত। তারপরে দেখো লিখেছি সমানুপাত বা সমান অনুপাত। আচ্ছা নেক্সট লিখেছি দেখো দ্বিগানুপাত, তারপরে লিখেছি ত্রিগানুপাত। তো এগুলো হলো সব অনুপাতের ধরন। মাঝখানে দেখো আছে মিশ্র অনুপাত আছে। তো এইসব হলো অনুপাতের ধরন। আচ্ছা গুরু অনুপাতটা কি? দেখো গুরু অনুপাত আমি লিখেছি 5:4। মানে কি? গুরু অনুপাত বলতে বোঝায়, ধরো অনুপাত মানে আমি আগেই বলেছি যে কম করে দুটো পদ থাকতে হবে। তো এই যে এখানে 5:4, দেখো 5 4-এর থেকে বড়। তো অনুপাতের পূর্বপদটা এটা কি? এখানে 5 হলো পূর্বপদ আর 4 হলো পরপদ। তো 5 যখন কি এটা পূর্বপদ, 5, আর 4 কি? 4 হলো পরপদ। তাহলে গুরু অনুপাত আমরা সেই অনুপাতটাকেই বলবো যখন পূর্বপদ পরপদের চাইতে বড় হবে। দেখো এখানে 5 4-এর থেকে বড়, ঠিক আছে? তাহলে পূর্বপদ যখন পরপদের চাইতে কি হবে? বড় হবে, তখন সেই অনুপাতকে আমরা বলবো গুরু অনুপাত। বোঝা গেছে? আর লঘু অনুপাতটা কি? লঘু অনুপাত দেখো আমি লিখেছি 3:5, তাহলে এখানে 3টা কি? কি হলো? পূর্বপদ, তাই তো? আচ্ছা আর 5 দেখো 5 কি? 5 হলো পরপদ। তাহলে লঘু অনুপাত মানে হলো যে পূর্বপদ যখন পরপদের চাইতে ছোট হবে। বোঝা গেছে? যে পূর্বপদটা যখন পরপদের চাইতে ছোট হবে তখন তাকে বলবো আমরা কি? লঘু অনুপাত। আর পূর্বপদ যখন পরপদের চাইতে বড় হবে তখন তাকে আমরা কি বলবো? গুরু অনুপাত, ঠিক আছে? আর দেখো নেক্সট আমি লিখেছি সমানুপাত। তো সমানুপাত মানে কি? বুঝতেই পারছো যে সমান অনুপাত। দুটি অনুপাত যদি থাকে তাহলে সেই দুটি অনুপাতই কি হবে? সমান হবে। দুটি বা তার বেশিও যদি থাকে তাহলে সেই অনুপাতগুলো হবে সমান অনুপাত, যেমন 1:1। আচ্ছা নেক্সট দেখো মিশ্র অনুপাত। দেখো আমি এখানে দিয়েছি যে এতক্ষণ তোমরা দেখছিলে যে দুটো অনুপাত রয়েছে A:B, বা দেখো 5:4, 3:5, তাহলে এখানে কি দুটো করে পদ রয়েছে, একটা পূর্বপদ একটা পরপদ। আচ্ছা এটা দেখো মিশ্র অনুপাত, আমি কি লিখেছি? A:B, C:D আর E:F।
ধরো তোমাদের এক্সামে এরকমই দিল যে A:B, C:D, E:F এর মিশ্র অনুপাত বের করতে হবে। এবারে এই AB-র জায়গায় বা CD-র জায়গায় বা EF জায়গায় কোনো সংখ্যা থাকতে পারে। এখানে আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে ABD লিখেছি। তো দেখো যদি এটাই থাকে ধরো, তারপর তোমাদেরকে যদি বলা হয় যে এর মিশ্র অনুপাত কি হবে, তাহলে তোমরা কি করে করবে? তো মিশ্র অনুপাত করতে গেলে কি হয় জানো, প্রথমে এই যে A:B একটা অনুপাত, C:D একটা অনুপাত আর E:F একটা অনুপাত। তো ফার্স্ট অনুপাত, সেকেন্ড অনুপাত এবং থার্ড অনুপাত প্রত্যেকটা অনুপাতের পূর্বপদের গুণফল ইজটু পরপদের গুণফল, সেটাই হলো মিশ্র অনুপাতের ফর্মুলা। বোঝা গেছে? তাহলে এখানে দেখো পূর্বপদটা কি, A:B এর পূর্বপদ কি A ইন্টু C:D এর পূর্বপদ কোনটা C ইন্টু E:F এর পূর্বপদ কোনটা, এর পূর্বপদ হলো E। তাহলে দেখো আমি কি লিখেছি ACE, ঠিক আছে, এটা হলো একটা অনুপাত ইজটু পরপদের গুণফল। তাহলে পরপদ কি কি আছে দেখো, পরপদ আছে B, তারপরে কি আছে D, আর তারপরে আছে দেখো F। তাহলে বোঝা গেছে মিশ্র অনুপাত মানে কি, পূর্বপদের গুণফল ইজটু পরপদের গুণফল। ওকে, নেক্সট দেখো দ্বিঘানুপাত। দ্বিঘানুপাত মানে কি, ধরো তোমাদের আমি এখানে এটা ফর্মুলা A²:B²। আচ্ছা এখানে ধরো তোমাদেরকে দেওয়া হলো যে, ধরো বললো যে 5:4 এর দ্বিঘানুপাত কত, ধরো এই কোয়েশ্চেনটা তোমাদের করা হলো। তাহলে তোমরা কি করবে, দেখো এর ফর্মুলা হলো কি A²:B²। তাহলে তোমরা কি করবে 5²4²। তাহলে তোমাদের আনসার কত, 25:16। বোঝা গেছে যে তাহলে দ্বিঘানুপাতের ফর্মুলাটা কি হলো, দ্বিঘানুপাতের ফর্মুলা হলো A²:B²। আচ্ছা নেক্সট দেখো ত্রিঘানুপাত, ঠিক আছে, দেখো এটা ছিল দ্বিঘানুপাত মানে মানে আমরা সাধারণত জানি স্কোয়ার, ত্রিঘানুপাত মানে কি কিউব। তো ত্রিঘানুপাতের ফর্মুলা হলো A³ ধরো এটাই যদি থাকে যে 5:4 এর ত্রিঘানুপাত কি হবে, তাহলে তখন কি করতে হবে 5/3 বুঝা গেছে। ধরো এটাই যদি বলে তোমাদেরকে যে 5:4 এর ত্রিঘানুপাত, তাহলে কি হবে 5/3 বোঝা গেছে। আচ্ছা এইগুলো ছিল মোটামুটি অনুপাতের টাইপ, যে অনুপাতের টাইপগুলো কি কি, তো এগুলোই ছিল সেই অনুপাতের টাইপ। আচ্ছা নেক্সট দেখো আমি 3টে ফর্মুলা লিখে রেখেছি। একটা কি লিখেছি, চতুর্থ সমানুপাত, একটা তৃতীয় সমানুপাত আর একটা মধ্য সমানুপাত। তো এই যে চতুর্থ সমানুপাত, তৃতীয় সমানুপাত এবং মধ্য সমানুপাত এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই গ্রুপ সি এবং গ্রুপ ডি মতো এক্সামগুলোতে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে, আর সেগুলো খুবই ইজি। শুদ্ধ ছোট্ট একটা ফর্মুলা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সেটা হয়ে যায় আরও সহজ। তো চলো দেখো সেই ফর্মুলাগুলো কি। এবং এমন নয় যে ফর্মুলা মনে না থাকলে তুমি করতে পারবে না, তা কিন্তু নয়, এক্স বসিয়েও সেই ক্ষেত্রে অঙ্ক করা যায়। তবে যদি এই ফর্মুলাগুলো তোমাদের মনে থাকে তাহলে কি হবে বলো তো, খুব সহজে খুব কম সময়ে তোমরা উত্তর দিতে পারবে। 60 নম্বরের পরীক্ষা গ্রুপ সি, গ্রুপ ডি 45 নম্বরের পরীক্ষা, তার জন্য সময় কিন্তু তোমাদেরকে দেওয়া হবে অনলি 1 আওয়ার বা 1 ঘন্টা। তো সেই ক্ষেত্রে তোমরা যদি ডেসক্রিপটিভ ওয়েতে অঙ্কগুলো ক্যালকুলেশন করতে যাও তাহলে কি হয়ে যাবে, সেটা খুবই সময় সাপেক্ষ হয়ে যাবে, তোমরা হয়তো সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারবে না। আর যদি সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে চাও তাহলে এই ধরনের কিছু শর্টকাট রুলস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এই রুলসগুলো যে খুব একটা কঠিন তা কিন্তু নয়, তোমরা একটু যদি মনে করো যে আমরা ঠিকঠাক পরীক্ষাটা দেবো, মানে সিরিয়াসলি যদি পরীক্ষাটা দিতে চাও তাহলে দেখবে যদি একটু প্র্যাকটিস করো যে এই রুলসগুলো মনে রাখাটা কিন্তু খুব একটা কঠিন হবে না, খুব সহজেই তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা এই রুলসগুলো মনে রাখতে পারবে। তো চলো দেখো যে চতুর্থ অনুপাত বা চতুর্থ সমানুপাত, যদি তোমাদের এক্সামে তোমাদের ধরো কোনো কোয়েশ্চেন দেওয়া হলো, দিয়ে তারপরে বললো যে চতুর্থ সমানুপাত নির্ণয় করো, তো সেই কোয়েশ্চেন কি ধরনের হতে পারে সেগুলো আমরা দেখবো। তো এখন তোমরা রুলসগুলো দেখে নাও। দেখো চতুর্থ সমানুপাত হচ্ছে B/C/A, ঠিক আছে, B/C/A এটা হচ্ছে চতুর্থ সমানুপাত। এর কি, এর ফর্মুলা। তাহলে চতুর্থ সমানুপাত সমান হলো B/C/A, খুব ভালো করে মনে রাখবে।
আচ্ছা, তৃতীয় সমানুপাত মানে কি? বি স্কোয়ার বাই এ। ঠিক আছে, তৃতীয় সমানুপাত তার ফর্মুলা কি? তার ফর্মুলা হলো বি স্কোয়ার বাই এ। আচ্ছা, আর দেখো মধ্য সমানুপাত। মধ্য সমানুপাত তো খুবই ইম্পর্টেন্ট। মধ্য সমানুপাত থেকে প্রশ্ন আসবেই আসবে, ধরে নিতে পারো। আর সেই ক্ষেত্রে তোমরা দেখবে যদি জেনারেল ওয়েতে করতে যাও তো ক্যালকুলেশন হয়ে যাবে অনেক লেন্দি, সেটা হয়ে যাবে সময় সাপেক্ষ। তাই ছোট্ট ফর্মুলাটা যদি মনে রাখতে পারো তাহলে দেখবে খুব সহজেই তোমরা মধ্য সমানুপাত নির্ণয় করতে পারছো। তাহলে দেখো মধ্য সমানুপাতের ফর্মুলাটা কি? রুট ওভার এ ইন্টু বি। বোঝা গেছে? তো অনুপাত এবং সমানুপাত থেকে মোটামুটি এই ফর্মুলাগুলো যদি তোমরা একটু মনে রাখো তাহলে দেখবে আর কোনো অঙ্ক তোমাদের আটকাচ্ছে না। তাহলে দেখো অনুপাত সমানুপাত থেকে তোমরা কি পেলে? অনুপাত কি? ঠিক আছে, অনুপাতের কটা পদ থাকে? পূর্বপদ বা উত্তরপদ, আর কি থাকে? পরপদ। আচ্ছা, অনুপাতের ধরন তোমরা দেখলে যে গুরু অনুপাত থাকে, যে অনুপাতের পূর্বপদ হয় বড় এবং পরপদ হয় ছোট, সেটা হচ্ছে গুরু অনুপাত। আচ্ছা, লঘু অনুপাত কি? যে অনুপাতের পূর্বপদ হচ্ছে ছোট এবং পরপদ হচ্ছে বড়, তাকে বলা হচ্ছে লঘু অনুপাত। আর সমানুপাতটা কি? সমানুপাত হলো দুটো পদই হবে সমান সমান। আচ্ছা, নেক্সট তোমরা দেখেছো যে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত আমি বলে দিয়েছি যে কি করে হয়, পূর্বপদের গুণফল ইন্টু পরপদের গুণফল, পূর্বপদের গুণফল ইজ টু পরপদের গুণফল। ওকে, নেক্সট দেখো দ্বিঘানুপাত। দ্বিঘানুপাত মানে কি? এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। তারপর বলেছি ত্রিঘানুপাত, এ কিউব ইজ টু বি কিউব। আচ্ছা, তারপর বলেছি যে চতুর্থ সমানুপাত কিভাবে নির্ণয় করা যাবে, তার একটা ফর্মুলা বি ইন্টু সি বাই এ। নেক্সট বলেছি দেখো তৃতীয় সমানুপাতের ফর্মুলা বি স্কোয়ার বাই এ। আর তারপরে বলেছি যে মধ্য সমানুপাত কিভাবে নির্ণয় করা যাবে। তো মধ্য সমানুপাতের ফর্মুলাটা কি? রুট ওভার এ ইন্টু বি। তাহলে তোমরা কি করবে? এই ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখবে। তো চলো দেখি যে এবারে আমরা অঙ্কে যাই। দেখো ফার্স্ট একটা অঙ্ক তোমাদের আমি দিয়েছি যে এ ইজ টু বি। দেখো দিয়েছি কি? এ ইজ টু বি সমান কি? 2:3। আচ্ছা, বি ইজ টু সি সমান দেওয়া হয়েছে 3:4। আর তারপরে কি বলা হয়েছে? এ ইজ টু বি ইজ টু সি সমান কত তোমাকে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? দেখো এই অঙ্কগুলোকে একটা প্রসেস আছে করার। এই প্রসেসটা কি জানো? এই প্রসেসটা হলো দ মেথড। তো সেই দ মেথডটা কি? চলো দেখো। দেখো এ ইজ টু বি সমান কত বলেছি? 2:3। আচ্ছা, নেক্সট দেখো বি ইজ টু সি। দেখো আমি বি এর নিচে বি লিখেছি আর সি পাশে লিখেছি, কারণ ফার্স্টে এ আর বি আছে, সেখানে সি কিন্তু নেই। আর নেক্সট দেখো তোমরা দেখতে পাচ্ছ বি আর সি আছে, তো বি এর নিচে আমি বি লিখেছি আর সি লিখেছি পাশে। তাদের অনুপাতটা কত দিয়েছে? দেখো 3:4। তাহলে দেখো আমি এইখানে বি এর নিচে বি লিখলাম 3:4। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছি যে এই অঙ্কটা করা হবে কোন প্রসেসে? দ মেথডে। আচ্ছা, তোমরা বাংলা দ কেমন লেখো? দেখো কিভাবে দ মেথডটা আমি করব। এই দেখো এই এই আর এই দ এরকম লিখি তো আমরা, তাহলে এটা হলো দ মেথড। আচ্ছা, এবারে দেখো যেমন এ আছে আমি এ লিখলাম, বি মানে বি ইজ টু সি সমান কি? দেখো দ মেথড মানে কি বলতো? ঠিক দাগটা আমি যেভাবে টেনেছি দেখো, তাহলে প্রথমে আমি 2 থেকে 3-এ দাগ টেনেছি, তাহলে 2-3 কত? 2-3 6 গুণ করতে হবে ইজ টু। দেখো দাগটা গেছে ওপর দিকে, তাহলে 3-3 কত? 3-3 হয় 9 ইজ টু দেখো 3 and 4 এর গুণ, তাহলে কত হয় অনুপাতটা? 3-4 12, তাই তো? তাহলে এ ইজ টু বি ইজ টু সি সমান তোমরা কত পেলে? 6:9:12। আচ্ছা, 6, 9, 12 দেখো প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই তো? তাহলে অনুপাতটাকে ছোট করো, মানে যতটা সম্ভব অনুপাতকে ছোট করা যায় সেটাই করতে হবে। এবং দেখবে পরীক্ষায় যখন কোশ্চেন থাকে ম্যাক্সিমাম অপশনগুলো কিন্তু থাকে এই শর্ট করে, মানে যদি তাদেরকে ভাগ করা যায় তো অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো আমি 3 দিয়ে ভাগ করি, 3-2 6, 3-3 9 আর কি 3-4 12, তাহলে উত্তর পেলে 2:3:4। তাহলে দেখতে পাচ্ছ যে দ মেথডটা কি? এ ইজ টু বি সমান 2:3 দিয়েছে, বি ইজ টু সি সমান 3:4। আর এই ধরনের অঙ্ক কিভাবে করতে হবে? দ মেথডে এই ধরনের অঙ্ক তোমরা করবে, দেখবে অঙ্ক তাহলে ভুল হবে না এবং খুব সহজে অল্প সময়ে তোমরা করে ফেলতে পারবে।
আর যখন দেখবে বিশেষ করে এই এ ইজ টু বি এবং বি ইজ টু সি দেওয়া আছে, তারপর এবিসি জানতে চেয়েছে, তো সেই ক্ষেত্রে সব থেকে সহজ পদ্ধতি এবং সবচেয়ে কম সময়ে যে পদ্ধতিতে অঙ্ক করা যাবে সেটা হলো এই দ মেথড। এই দ মেথড যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের সঠিক উত্তর বেরোবে অঙ্কের। ঠিক আছে, তোমরা যদি অন্য কোনো প্রসেসে করতে যাও দেখবে হয়তো প্রসেসটা লেন্দিও হবে আর কি হবে, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই প্রসেসে যদি করো দেখবে নির্ভুল অঙ্ক হচ্ছে। তাহলে দেখো আমরা উত্তর কত পেলাম, 2:3:4। তো অপশনগুলো দেখো, অপশন 2:3:4 আমাদের অপশন এতেই রয়েছে, তাহলে এটা হয়ে গেল রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো দেখি নেক্সট কি আছে। দেখো 2 নম্বর একটা অঙ্ক দেখো, তোমাদের দিয়েছে যে এ ইজ টু বি, তোমরা দেখতে পাচ্ছ যে এ ইজ টু বি সমান কত, 2:3। আচ্ছা, বি ইজ টু সি সমান দেখো দিয়েছে 4:5 আর সি ইজ টু ডি সমান দিয়েছে 5:6। এবারে তোমাদেরকে যেটা জানতে চেয়েছে সেটা হলো এ ইজ টু ডি। দেখো আগের বার আমরা করলাম কি এ ইজ টু বি, বি ইজ টু সি, তারপরে এ বি সি জানতে চেয়েছে। আচ্ছা এখানে দেখো এ ইজ টু বি দিয়েছে, বি ইজ টু সি দিয়েছে, সি ইজ টু ডি দিয়েছে, আর জানতে চেয়েছে কি এ ইজ টু ডি। আচ্ছা এই ধরনের অঙ্কগুলো কি করে করব, দেখো এটাও কিন্তু দ মেথডে করা যায়। তুমি দ মেথডে করতে গেলে প্রথমে এ ইজ টু ভি আর বি ইজ টু শিখে নাও, তারপরে দ মেথডে বের করো কি বেরোচ্ছে, তারপরে আরেকটা লাইনে গিয়ে তোমায় সি ইজ টু ডিকে লিখতে হবে, তারপরে ক্যালকুলেশনটা করতে হবে। তো সেখানে একটু সময় সাপেক্ষ হয়ে যাবে, যেহেতু সি ইজ টু ডি এসছে মানে আমাদেরকে দুটো পার্টে অঙ্কটা করতে হবে। কিন্তু আমরা কি করব, কম সময়ে আমাদেরকে করতে হবে, কারণ এক্সাম তো বেশি সময় আমাদের দিচ্ছে না। তাহলে কম সময়ে করতে গেলে কি করব, দেখো এ ইজ টু ডি যখন বলবে তখন খুব সহজ, আরও সহজ একটা নিয়ম আছে, তো সেই নিয়মটা আমরা দেখবো। এ ইজ টু ডি যখন তোমাদেরকে বার করতে বলবে তখন তোমরা যেটা করবে সেটা হলো কি করবে, এ বাই বি লিখবে ইন্টু কি করবে বি বাই সি ইন্টু সি বাই ডি। বোঝা গেছে? এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সমান কি লিখবে, দেখো প্রথমে আছে কত 2/3, তাই তো? এ বাই বি মানে 2/3। আচ্ছা বি ইজ টু সি সমান 4/5 দেওয়া আছে, তাহলে তোমরা তাই লেখো 4/5 ইন্টু সি ইজ টু ডি আছে দেখো 5/6। আচ্ছা দেখো এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কাটাকাটি করবে। দেখো 5 কাটছে আর এই 5 আমি কাটলাম। আচ্ছা দেখো আমি 2কে কাটলাম, 2, 3 6 কাটলাম, তাহলে আর কিছু কাটাকাটি যাচ্ছে কি, যাচ্ছে না, তাহলে পেলাম কত 4 উপরে আর নিচে 3 3কে 9। তাহলে আমাদের আনসারটা কি হয়ে গেল বলো তো, 4:9। দেখো এ বাই বি, বি বাই সি আর সি বাই ডি, এটা যদি তুমি করো তাহলে তোমার বেরোচ্ছে কি, দেখো এই বি কাটলো, এই বি কাটলো, এই সি কাটলো, এই সি কাটলো, তাহলে কে পড়ে থাকলো এ বাই ডি। তাহলে বোঝা গেছে এ বাই ডি সমান কত, এ বাই ডি সমান হলো 4/9। বোঝা গেছে? তো এখানে দেখো তোমাদের যেটা উত্তরগুলো রয়েছে এ ইজ 2:3 আছে, অপশন বিতে আছে 3:4, হলো না। অপশন সিতে আছে কি 4:9, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো 5:4, তো 5:4 তো হচ্ছে না। তাহলে বোঝা গেছে যে এ ইজ টু ডি যখন বার করতে বলবে তোমাদেরকে, ঠিক যদি এরকম থাকে যে এ ইজ টু বি সমান 2:3 আর এই ধরনের অঙ্কই থাকে, যদি এ ইজ টু ডি বের করতে দেয় তাহলে এই ধরনের প্রশ্নই কিন্তু থাকে পরীক্ষায়। ঠিক আছে, কোনো ভয় পাবার কোনো কারণ নেই যে এখন এই ধরনের অঙ্ক দেখছো পরীক্ষায় হয়তো অন্য অঙ্ক পেলে না, এই ধরনের সেম টু সেম অঙ্কই থাকবে, হয়তো ডিজিট আলাদা হতে পারে, এর বেশি আর কিছু না। তো দেখতে পাচ্ছ তাহলে যে এ ইজ টু ডি এর মান বার করতে গেলে কি করে বের করতে হবে, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সমান যা যা আছে, যেমন এখানে ছিল এ ইজ টু বি সমান 2:3, দেখো আমি 2/3 লিখেছি ইন্টু 4/5 ইন্টু 5/6, দেন কাটাকাটি করে যে আনসারটা পেয়েছি সেটা হলো 4:9। বোঝা গেছে? তো দেখতে পাচ্ছ তোমরা যে এই অঙ্কটা করতে আমার কতক্ষণ সময় লাগলো, খুবই কম সময় লাগলো। এরপর তোমরা যদি এগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে তোমাদের আরও কম সময় লাগছে, তোমরা তখন মুখে মুখে করে ফেলতে পারবে। তাহলে এর জন্য কি দরকার, এর জন্য দরকার তোমাদের নিয়মিত অনুশীলন বা নিয়মিত প্র্যাকটিস। তো চলো দেখি নেক্সট। দেখো নেক্সট অঙ্কটা দেখো, বলেছে যে এ ইজ টু বি সমান কত 2:3, বি ইজ টু সি সমান 4:5 আর সি ইজ টু ডি সমান 7:9, তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি সমান কত।
এটা কি করে করবে? এখানে এবিসি জানতে চাইনি, এ ইজ টু ডিও জানতে চাইনি, এখানে চারটেই জানতে চেয়েছে। তাহলে কি করে করবে? দেখো, চারটে জানতে চাইলে তোমরা দ মেথডে করতেই পারো, কিন্তু দুটো পার্ট হয়ে যাবে। তো যদি দুটো পার্ট না করতে চাও, করতে পারলে ভালো করে নেবে, আর যদি না পারো, পরীক্ষায় কি তোমাকে যেভাবে হোক অঙ্কটা কারেক্ট আনসার করতে হবে। তো সেই ক্ষেত্রে কারেক্ট আনসারটা করতে গেলে তোমাকে কি করতে হবে? যেভাবে হোক তুমি করার চেষ্টা করবে, তাই তো? তো চলো দেখো আমি কিভাবে করি। দেখো, যখন এই চারটেই বের করতে বলবে না তোমাদের, তখন একটা ইজি ওয়ে দেখো, তুমি পরপর লিখে নাও এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। ঠিক আছে, ABCD জানতে চেয়েছে। আচ্ছা, ফার্স্ট অনুপাতটা লেখো। এ ইজ টু বি সমান কত বলেছে? এ ইজ টু বি সমান বলেছে 2:3। ঠিক আছে, নেক্সট দেখো বি ইজ টু সি বলেছে 4:5। তাহলে আমি বি এর ঘরে বি লিখলাম আর সি এর ঘরে 5 লিখলাম। ঠিক আছে, নেক্সট দেখো সি ইজ টু ডি বলেছে 7:9। তাহলে আমি এখানে 7 লিখলাম, এখানে 9 লিখলাম। ওকে, দেখো এরপরে দেখো কি করবে তোমরা। দেখো ফার্স্টে যখন শুধুমাত্র এ ইজ টু বি এর অনুপাত দেওয়া যায়, তাই তো আমি লিখেছি 2:3। দেখো সি আর ডি কিন্তু কিছু বলেনি, তাহলে সি আর ডি এর ঘরে আমি কি লিখবো? কি লিখবো জানো? সিম্পল, বি আছে লাস্ট, তারপরে কি লিখবো? বি এর মানটাই লিখবো, আর তারপরেও আমি কি লিখবো? বি এর মানটাই লিখবো। যদি লাস্ট বি দেওয়া থাকে, সি ডি বের করতে হয়, তাহলে সেখানে কার মান লিখবো? বি এর মান। আচ্ছা, নেক্সটটা দেখো, বি এর মান বলেছে 4:4 আর সি এর মান বলেছে 5। 4:5 সমান হচ্ছে B/C। আচ্ছা, দেখো সি এর মান বলেছে 5, তাহলে ডি এর মান তো কিছু দেওয়া নেই, তাহলে আমি ডি এর মান কি লিখবো? ডি এর মান লিখবো 5। ওকে, আচ্ছা এখানে দেখো এর মানটা দেওয়া নেই, তাহলে এর মান আমি কি লিখবো? 4 লিখবো। কেন লিখবো? দেখো আমি এদিকে আসছি, তাই তো? যখন আমি বি থেকে এতে আসবো, তখন বি এর যে মানটা আছে সেটাই লিখবো। আচ্ছা, এখানে সি ছিল, তাই সি যদি না থাকতো তাহলে আমি সি এর ঘরেও 4 লিখতাম, ডি এর ঘরেও 4 লিখতাম। ওকে, যে কোনো দুটো অনুপাত তোমাদের দিয়ে দেবে। আচ্ছা, নেক্সটটা দেখো, এখানে দেখো সি ইজ টু ডি দিয়েছে, সি দিয়েছে 7, ডি দিয়েছে 9। আচ্ছা, এ আর বি ফাঁকা, তাহলে এ আর বি এর ঘরে আমি কি লিখবো? অবশ্যই লিখবো 7, কারণ আমার সি দেওয়া আছে 7। আচ্ছা, নেক্সট আমি কি করব? দেখো তোমরা এটুকু বুঝতে পেরেছো তো? আমি ফার্স্ট লিখেছি এ ইজ টু বি মানে 2:3। নেক্সট দেখো আমি লিখেছি, বলে দিলাম তোমাদের যে সি আর ডি যখন দেওয়া নেই, তখন এই সি ডি এর মানটা কি হবে? বি এর যা মান সেটাই হয়ে যাবে সি ডি এর মান। ওকে, নেক্সট দেখো বি ইজ টু সি বলেছে 4:5। তাহলে এখানে সি রয়েছে, তোমরা ডি কে দেখতে পাচ্ছ না, তাহলে ডি এর মানটা কি হয়ে যাবে? সি এর যা মান মানে 5। আচ্ছা, এখানে এও নেই, তাহলে এর মানটা কি হবে? এর মানটা হয়ে যাবে তখন বি এর মান। ওকে, নেক্সট দেখো সি ইজ টু ডি বলেছে 7:9। তাহলে সি এর মান তো দিয়েছে, ডি এর মানও দেওয়া হয়ে গেছে, তাহলে ওইদিকে আমার যাওয়ার কোনো ব্যাপার নেই। আমাকে দেখতে হবে এ অ্যান্ড বি। তো এ আর বিতে আমি কি লিখবো? এই সি এর মানটাই আমাদের লিখতে হবে। বোঝা গেছে? এইটুকু আশা করি তোমরা বুঝেছো। এরপরে তোমরা কি করবে? এরপরে তোমাদের কাজ হলো এই যে সব কটাকে গুণ করে দেওয়া, এই ওপর নিচে গুণ। দেখো 4 দুগুণে কত হয়? 8। 8 আর সাথে গুণ করো, 8 সাথে হয় 56, তাই তো? নেক্সট দেখো 4 3 কত? 12, আর 7 12 কত হয়? 7 12 হয় কত হয় জানো? 7 12 বলো, 7 12 কত? দেখো 7 12 হয়ে যায় 84। এটা আমি ভুল লিখলাম, তাহলে 7 12 হচ্ছে কত? আমার 84। ওকে, নেক্সট দেখো 5 3 15, 7 15 কত? 7 15 হয় 105। আর দেখো সি ইজ টু ডি, তো ডি এর মান দেখতে পাচ্ছ, ফার্স্টে ছিল 3, তারপর আছে 5, তারপর আছে 9। আচ্ছা, 5 3 কত? 5 3 হয় 15, আর 9 15 কত বলো? দেখো 9 15 হয়ে যায় 135। ঠিক আছে, 135। তাহলে দেখো অনুপাতটা কি পেলে? প্রথমে লিখেছিলে মাথার উপরে, তাহলে এ মানে 56। আচ্ছা, বি, বি মানে কত? 84। সি মানে কত? 105, আর ডি মানে হলো 135, তাই তো? তাহলে দেখো এরপরে কি করবে? এই অনুপাতটাকে কি কোনোভাবে ছোট করা যাচ্ছে? কাটাকাটি যাবে কি? দেখো 2 দিয়ে তুমি 56কে কাটতে পারো, 2 দিয়ে তুমি 84কে কাটতে পারো, বাট 2 দিয়ে 105 যাবে না, 2 দিয়ে 135ও যাবে না। ঠিক আছে, আচ্ছা 7 দিয়ে যাবে কি? দেখো 7 8 56 যাবে, 7 12 84 যাবে, 7 1 7, আর 7 5 35 যাবে।
আচ্ছা, একে যাবে কি 7 থেকে 7, আর এটা হচ্ছে 65। তো 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তাহলে A ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি কত হলো? 56 ইজ টু 84 ইজ টু 105 ইজ টু 135। আচ্ছা, তোমাদের এখানে দেখো অপশানগুলো দিয়েছে 2 ইজ টু 3। না, এগুলো প্রত্যেকটা অপশান জানো তো ভুল দিয়েছে। কেন বলো তো ভুল দিয়েছে? দেখো, তোমাদেরকে জানতে চেয়েছে কি A ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, তাহলে তোমরা বুঝতে পারছো যে সংখ্যাটা যাই হোক 4টে অনুপাত হবে। এখানে দেখো প্রত্যেকটা অপশান আছে 2 ইজ টু 3, 3 ইজ টু 4, 4 ইজ টু 9 আর 5 ইজ টু 4। তাহলে তোমরা বুঝতে পারছো যে অপশানগুলো আছে ভুল। তো রাইট অপশানটা কি হয়ে যাবে? 56 ইজ টু 84 ইজ টু 105 ইজ টু কত? 135। বোঝা গেছে? এটা হয়ে যাচ্ছে রাইট আনসার। তো চলো নেক্সট দেখি। দেখো নেক্সট কি বলেছে যে এক্স ইজ টু ওয়াই, তাই তো? এক্স ইজ টু ওয়াই সমান কত বলেছে? দেখো, এক্স ইজ টু ওয়াই সমান বলছে 3 ইজ টু 4। তারপরে কি জানতে চেয়েছে? 2x প্লাস ওয়াই মাইনাস 4y মাইনাস 2x। আচ্ছা, এটা তোমরা কিভাবে করবে? তো দেখো কিভাবে করবে। দেখো, এখানে এক্স ইজ টু ওয়াই মানে কি? 3 ইজ টু 4, তাহলে এক্স সমান কত? এক্স সমান 3, তাই তো? আর ওয়াই সমান কত? ওয়াই সমান হলো 4। আচ্ছা, এবারে দেখো বলেছে 2x প্লাস ওয়াই। আচ্ছা, 2 ইন্টু এক্স, তাই তো? তাহলে এক্স এর মান কত? 3 লিখলাম, প্লাস ওয়াই, তাহলে ওয়াই এর মান কত আমরা দেখতে পাচ্ছি? 4। বোঝা গেছে? ইজি ওয়ে, এর থেকে সহজ পদ্ধতি আর নেই। এই অঙ্কটাকেই আরো অন্যভাবেও করা যায়, কিন্তু সেই প্রসেসটা হয়ে যাবে জটিল প্রসেস। আর তোমরা এই চ্যানেলে কি শিখবে? কিভাবে সহজ পদ্ধতিতে এবং কম সময়ে সঠিক উত্তর করা যায়। তাই আমি কোনো জটিল প্রসেস তোমাদেরকে এখানে শেখাবো না। এখানে তোমরা শুধু শিখবে সব থেকে ইজি প্রসেস। ওকে, নেক্সট দেখো 4, তো আমি 4 লিখলাম, ইন্টু ওয়াই আছে। আচ্ছা, ওয়াই এর মান কত বলো? ওয়াই এর মান হচ্ছে 4, মাইনাস 2 ইন্টু এক্স এর মান কত? এক্স এর মান 3। চলো এটা সলিউশন করে দাও। দেখো 3 2 কত? 6 প্লাস কত? 4, তাই তো? ইজ টু 4 4 16 মাইনাস 3 2 কত? 6, তাহলে হলো কত? 6 আর 4 দেখো 10 ইজ টু এখানে 16 মাইনাস 6 মানে হয় কত? 10, তাই তো? তাহলে দেখো, সরি, অঙ্কটা তোমাদের আমি একটু ভুল করলাম। এখানে আছে মাইনাস, তাই তো? মাইনাস আছে, তাহলে এইগুলো কি হয়ে যাবে? এই ইজ টুটা এখানে হবে না, ঠিক আছে? ইজ টুটার বদলে এখানে করো মাইনাস। ওকে, তাহলে 10 থেকে 10 যখন বাদ যাচ্ছে কত হবে? হয়ে যাবে 0। তাহলে এখানে দেখো অপশন এতে আছে 2, অপশন বিতে আছে 3, অপশন সিতে আছে 4, অপশন ডিতে আছে 0, তাহলে হয়ে যাচ্ছে 0। তাহলে বুঝতে পেরেছো যে এক্স এর মানটা দেখো 3 আর ওয়াই এর মান কত? 4। তো 2 ইন্টু 3, 3 কোত্থেকে এসছে? আমি 2x আছে তাই এক্স এর মান বসিয়েছি, প্লাস ওয়াই আছে, ওয়াই মানে 4, তো 4 মাইনাস 4y, দেখো 4 ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত? ওয়াই এর মান 4, তাই এখানে 4 বসিয়েছি, মাইনাস 2 ইন্টু এক্স মানে 2 আর এক্স এর মান কত? 3। তো 6 আর 4 10 মাইনাস 16 মাইনাস 6, 16 মাইনাস 6, 16 থেকে 6 বাদ গেলে হয় কত? 10, তাহলে 10 থেকে 10 বাদ গেলে হয় 0। তো রাইট অপশন হয়ে গেল ডি, 0। নেক্সট দেখো, দেখো 5 অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা কি বলেছে যে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 3:4। 2:5, তাই তো? একটা অনুপাত তোমাদেরকে দিয়েছে, দেখো 2:5, এটা একটা অনুপাত। তার বলেছে কি উভয় পদের সঙ্গে, মানে উভয় পদ মানে কি 2 এবং 5, দুটো পদ, উভয় পদ। তাহলে একটা পদ হলো 2, একটা পদ হলো 5, এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 3:4। তো অঙ্কটা আমরা কি করব? দেখো, প্রথমেই আমি ধরে নিলাম যে এক্স যোগ করতে হবে, ঠিক আছে? ধরলাম কি যে এক্স যোগ করতে হবে। আচ্ছা, তাহলে 2:5, একটা অনুপাত কত আমার? একটা অনুপাত হলো 2 আর একটা অনুপাত কত? 5। আচ্ছা, আমি দেখো লিখেছি যে এক্স যোগ করতে হবে, তাহলে আমি দুটো অনুপাতের সাথে কি করব? এক্স যোগ করলাম, ঠিক আছে? বলেছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে
নতুন অনুপাত হবে 3:4। তাহলে আমি ধরে নিলাম কি যে এক্স যোগ করতে হবে, তাহলে নতুন অনুপাতটা কত হবে 3/4। ওকে, তো দেখো এই ক্ষেত্রে কি করতে হয় বলো তো, এই কোণাকুণি গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি করি 5×3 কত হয়, 5×3 হয় 15, প্লাস কত হবে 3x সমান কত 4×2 8 প্লাস 4x। ওকে, আচ্ছা এবারে কি করবে, দেখো এখানে 15 একটা ডিজিট, এখানে 3x, ঠিক আছে, এখানে 8 একটা ডিজিট আর 4x। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই x গুলোকে একদিকে রাখতে হবে আর এই ফাঁকা সংখ্যাগুলোকে আরেকদিকে রাখবো। তো আমি x গুলোকে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে দেখো আমার প্লাস 3x যেমন আছে রাখলাম, আচ্ছা প্লাস 4x আছে। আর এই সংখ্যাকে, একটা সংখ্যাকে যদি আমি এদিককার এই 15কে এদিকে নিয়ে যাই বা এদিককার 4কে এদিকে নিয়ে আসি, এই সমান চিহ্নর অপোজিট দিকে যখন আমি সংখ্যাকে ট্রান্সফার করব তখন তাদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে 4x আছে, তো 4x এর আগে সাইন কি আছে প্লাস আছে, তো যখন আমি সমান চিহ্নর এদিকে নিয়ে আসবো তখন সেটা কি হয়ে যাবে -4x। ওকে, তারপরে দেখো যেমন 8 আছে আমি লিখলাম, আচ্ছা 15কে আমি এদিকে নিয়ে যাব সমান চিহ্নের বিপরীত দিকে, তাহলে দেখো 15-র আগে কিছু নেই মানে কি আছে প্লাস, তাহলে এদিকে এলে কি হয়ে যাবে -15। ওকে, আচ্ছা নেক্সট দেখো প্লাস 3x মাইনাস 4x, তাহলে আমরা কি জানি যে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাই তো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ হবে, বুঝতে পারছো প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা 3x থেকে 4x বাদ গেলে কত হয় -x, তাই তো, সমান কত হবে, দেখো এখানে +8 -15 মানে কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ হলে কি হয়ে যায় বড় চিহ্ন বসে, বড় চিহ্ন বসালাম, 15 থেকে 8 বাদ গেলে হয় 7। আচ্ছা এখানেও মাইনাস কাটো, এখানেও মাইনাস কাটো, তাহলে x সমান কত হলো 7। তাহলে বোঝা গেল যে উভয় অনুপাতের সঙ্গে, দেখো বলেছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 3:4। তাহলে কোন সংখ্যা যোগ করতে হবে পেলে, x আমি ধরেছিলাম কি যে দেখো আমি প্রথমে ধরেছিলাম যে x যোগ করতে হবে, তাই তো, তাহলে x এর মানটা আমি কত পেলাম, x এর মান পেলাম 7। তাহলে বুঝতে পারছো যে কোন সংখ্যা যোগ করতে হবে, তাহলে আমাদেরকে যে সংখ্যাটা যোগ করতে হবে সেটা হয়ে গেল কত 7। ওকে, দেখো অপশন সিতে আছে 7, অপশন এতে আছে 2, বিতে আছে 4, সিতে আছে 7 আর ডিতে আছে 9। তাহলে আমরা রাইট অপশনটা পেয়ে গেছি যে অপশন সি বা 7। ওকে, নেক্সট দেখো, দেখো 6 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে 3 ও 27, তাই তো, 3 আছে আর কি আছে 27 আছে, এর মধ্য সমানুপাতি কি। আচ্ছা মধ্য সমানুপাতি নির্ণয় করার একটা ফর্মুলা তোমরা দেখেছো, তাই তো, সেই ফর্মুলাটা কি মনে আছে, আমি বলে দিয়েছিলাম শুরুতেই, ক্লাস শুরু করার আগে আমি বলেছি যে মধ্য সমানুপাত মানে হলো a × b, তাই তো। তাহলে এখানে মধ্য দেখো দুটো পদ আছে, একটা আছে 3, একটা আছে 27, তো আমি a কে ধরলাম কত 3 আর b হলো কত 27। ওকে, তাহলে দেখো একে যদি আমি রুট করি, তোমরা যদি গুণ করতে প্রবলেম হয় তাহলে এক কাজ করতে পারো, 3 রাখতে পারো আর 27কে ভেঙে নিতে পারো, ঠিক আছে, বা যদি তোমাদের গুণ করে সুবিধা হয় তাহলে দেখো 27কে 3 দিয়ে গুণ করো, তাহলে 7×3 = 21, তাই তো, 7×3 = 21, হাতে থাকে কত 2, 3×2 = 6 আর 2 কত 8, তাহলে দেখো হয়ে যাচ্ছে কত 81। আচ্ছা √81 মানে কত 9, তাই তো, ±9, ±9। তাহলে 3 ও 27 এর মধ্য সমানুপাতিটা কি, 3 ও 27 এর মধ্য সমানুপাত হয়ে গেল 9, বোঝা গেছে। তাহলে দেখো এই যে এই ফর্মুলাটা কতটা কাজ করছে, এই 3 আর 27 এখন যদি তোমাকে মধ্য সমানুপাতি বের করতে হয় আর তোমার যদি এই ফর্মুলাটা না মনে থাকে, অবশ্যই লং প্রসেস আছে, লং ওয়ে আছে যে প্রসেসে অঙ্ক করা যায়, বাট তোমাদেরকে মনে রাখতে হবে কি যে এক্সামে কিন্তু তোমাদেরকে অগাধ সময় দেওয়া হবে না, তার সেখানে কি থাকবে লিমিটেড টাইম, অনলি 1 আওয়ার। তো সেই 1 আওয়ারকে মাথায় রেখে তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই এই শর্টকাট ফর্মুলাগুলো মনে রাখতেই হবে, না হলে কিন্তু টাইম মেনটেন করে সমস্তটা করে আসতে পারবে, ঠিক আছে। তো দেখো নেক্সট 7 নম্বর কি বলেছে, দেখো 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত কত। আচ্ছা মিশ্র অনুপাত আরও একটা ফর্মুলা বলেছিলাম, কি বলেছিলাম যে পূর্বপদের গুণফল ইজ টু
পরপদের গুণফল। আচ্ছা এখানে দেখো বলেছে 2:3, 4:5 আর কি বলেছে 6:7। আচ্ছা তাহলে এর পুরো পদটা কোনটা? ফার্স্টের পুরো পদ হলো কোনটা? 2, নেক্সট 4, নেক্সট কি 6। তাহলে 2 × 4 × 6 কি হবে? পরপদের গুণফল। পরপদ কোনটা? 3 × 5 × 7। আচ্ছা গুণ করে দাও, দেখো গুণ করো। 4 দুগুণে কত হয়? 8, 8 6 48, তাই তো? 5 3 15, 7 15 কত? 105। আচ্ছা তোমরা দেখো, চেষ্টা করো যে একে কি কোনোভাবে কাটাকাটি করা যাবে। দেখো 3 দিয়ে যদি তুমি করো, 3 1 কে 3, 3 6 18, মানে 3 16 48 5। আচ্ছা 3 3 9 আর 3 5 15, তাহলে উত্তর হয়ে গেল কত? 16:35। বোঝা গেছে? তাহলে মিশ্র অনুপাত। তাহলে দেখো মিশ্র অনুপাতও কিভাবে বের করতে হয়, যদি এই ফর্মুলাটা জানো খুব সহজেই তোমরা বের করে ফেলবে মিশ্র অনুপাত। তাহলে তার উত্তর হয়ে গেল কত? 16:35। ওকে, নেক্সট অপশনগুলো দেখার দরকার নেই, আমরা যখন অপশন এতেই আনসার পেয়ে গেছি তো আর সময় নষ্ট করে অন্য অপশনগুলো দেখার কোনো প্রয়োজন নেই। নেক্সট দেখো, দেখো 8 নম্বরে কি বলেছে যে 8, 16 এবং 24 এর চতুর্থ সমানুপাতি কত, তাই তো? আচ্ছা চতুর্থ সমানুপাত নির্ণয় করার জন্য আমি একটা ফর্মুলা বলেছিলাম, সেটা কি? b × c/a, তাই তো? মানে এখানে আর বা এ লেখো, ঠিক আছে? 8 আছে তাই আমি 8 লিখে ফেলেছি। তো নেক্সট দেখো, তাহলে b × c মানে কত? b এর মান কত? 16 ইন্টু কত? c এর মান 24। আচ্ছা আর এ আছে দেখো 8। আচ্ছা কাটাকাটি করো, 8 2 16, তাহলে 24 2 কত হয়? 48। তাহলে চতুর্থ সমানুপাত পেলে, যে দেখো অপশন এতেই আছে 48। তো নেক্সট আমরা দেখে কাজ নেই, কারণ আমার উত্তর আমি পেয়ে গেছি। তাহলে দেখলে চতুর্থ সমানুপাতি নির্ণয় করার কত ইজি ভাবে আমরা নির্ণয় করে ফেললাম। এটাকে আরভাবে করা যায়। ধরো তুমি এটা করতে পারতে যে 8/16 সমান বা = 24, মানে চতুর্থ পদটাকে বা চতুর্থ সমানুপাতটাকে তুমি x ধরে নিতে, তারপরে ক্যালকুলেশন করতে পারতে। তো সেটাতে হয়তো প্রসেসটা কি হবে? লেন্দি হয়ে যাবে। তো আমাদের তো সময় খুব কম, তাই আমাদেরকে কি করতে হবে? খুব কম সময়। তো যদি পারো অবশ্যই এই ফর্মুলাটা মনে রাখবে। ওকে, নেক্সট 9 নম্বর দেখো বলেছে 3a = 5b, 4b = 5c হলে a:c সমান কত? আচ্ছা a:c আমি কি করে বের করব? তো দেখো এটাও সেই তুমি দ মেথডে করতে পারো। আচ্ছা এখানে 3a মানে কি? 3a মানে a সমান কত? 3। আচ্ছা 5b, তাহলে b সমান কত? 5। ওকে, তো দেখো প্রথমে তোমরা পেলে কি যে a মানে 3 আর b মানে কত? 5। তাহলে আমি লিখতে পারি যে a:b সমান কত? 3:5, পারি তো? নেক্সট দেখো বলেছে 4b, তাহলে এখানে b সমান কত? 4। 6c, তাহলে c সমান কত? c সমান হচ্ছে 6, তাই তো? তাহলে তুমি যদি লেখো এই b এর নিচে b আর c, তাহলে কত? 4:6, তাই তো? চলো দেখো, তাহলে দেখো অনুপাত করলে কি পাচ্ছি? a:b:c, তাই তো? দ মেথড করো, 4 3 কত? 12। তারপরে কি করব? এই যে এদিকে যাবে, তারপরে এদিকে আসবে। তাহলে 4 5 কত? 4 5 হয়ে গেল 20, আর 6 5 হয়ে গেল 30। ওকে, আচ্ছা তোমাকে জানতে কি চেয়েছে? দেখো তোমাকে তো এবিসি জানতে চাইনি, তোমাকে কি জানতে চেয়েছে? a:c কত? আচ্ছা a:c তাহলে কত বলো? দেখো এখানে a মানে কত? 12, b মানে কত? 20, আর c মানে কত? 30। তাহলে তুমি শুধু a আর c কে নাও, 12 কত? 30। আচ্ছা আমি যদি ছোট করি, দেখো 6 2 12 হয়, আর 6 5 30 হয়। ওকে, তাহলে পেলাম কত? 2:5। আচ্ছা অপশন দেখো, অপশন এতে কি বলেছে? অপশন এতে বলেছে 3:3, না সেটা নয়। অপশন বিতে বলেছে 4:5, সেটা নয়। অপশন সিতে বলেছে 2:5, তাই তো? তাহলে আমি অপশন সি, দেখো আমাদের 2:5 এসে গেছে। তো রাইট অপশন হয়ে গেল তাহলে 2:5। ওকে, চলো নেক্সট দেখো 10 নম্বরটা দেখো বলেছে a:b সমান a:5 সমান b:7 সমান c:8 হলে a + b + c/a সমান কত? আচ্ছা a:5 মানে কি? a সমান 5, b:7 সমান b সমান কত? 7। আচ্ছা c:d, তাহলে c সমান কত? 8। ওকে, এবার দেখো তোমাকে বলেছে a:b + c/a। আচ্ছা a মানে তো তাহলে আমি পেলাম কত? 5,
প্লাস বি, বি মানে কত পেয়েছি 7, প্লাস সি মানে কত পেয়েছি 8 বাই এ, এর মান কত 5। ওকে, নেক্সট দেখো, তাহলে 7 আর 5 কত, 7 আর 5 12, 12 আর 8 কত, 12 আর 8 20, তাহলে 20/5, 20/5 বলে হয়ে কত 4, 5 20, তাহলে আনসার হয়ে গেল কত 4। দেখো অপশন বি তে রয়েছে 4, অপশন এ তে 2, অপশন সি তে 6, অপশন ডি তে 8, এগুলো তাহলে দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, বুঝতে পেরেছো? তাহলে A:5 মানে এখানে A সমান 5, B:7, B সমান 7, আর C:D মানে হলো C সমান 8। চলো নেক্সট দেখো, দেখো বলেছে 345 টাকাকে 1/2, 2/3 and 2/3 and 3/4 ভগ্নাংশ তিনটির অনুপাতে ভাগ করে। দেখো তিনটে ভগ্নাংশ দিয়েছে, একটা 1/2, 2/3 and 3/4। বেশ, এই অনুপাতে তোমাকে কি করতে হবে, এই 345 টাকাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কটা করবে কিভাবে? দেখো ভগ্নাংশের আকারে তো ভাগ করা যাবে না এখন, কারণ এরা প্রত্যেকটা কি রয়েছে অনুপাত। তো অনুপাতে যখন থাকে তখন যখন কোনো টাকাকে বা কোনো কিছুকে ভাগ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, তাদের আনুপাতিক ভাগহারটা বের করতে হবে। কোন অনুপাতে আমি ভাগ করবো সেটা তো আমি জানতে হবে। তাহলে এখানে তো আমি আনুপাতিক ভাগার বের করতে পারবো না, তো আনুপাতিক ভাগার বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই ভগ্নাংশগুলোকে সরল করতে হবে, তাই তো? তাহলে দেখো 1-এর 2, তারপরে কি আছে 2-এর 3, আর তারপরে আছে 3-এর 4। তো এই ভগ্নাংশ তিনটিকে আমি যদি সরল রূপে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, এই 2, 3 আর 4 এদের লসাগু করতে হবে। আচ্ছা 2-কে দেখো, 2-1-কে 2 দিলে 2, 2 4, তাহলে লসাগু কত পেলে 3-2 6, 6-1-কে 6 আর 6-2 12, তাই তো? যখন আমি 12 লসাগু পেলাম তখন এই প্রত্যেকটা সংখ্যাকে এই লসাগু দিয়ে গুণ করো। দেখো 1-এর 2-কে যদি তুমি 12 দিয়ে গুণ করো তাহলে কত পাচ্ছ, 2 6 12, তাহলে কত পেলে 6। আচ্ছা 2-এর 3-কে করো 12 দিয়ে গুণ, দেখো 3 4 12, তাহলে পেলে কত 4 2 8। আচ্ছা 3-এর 4-কে তুমি এবার 12 মাল্টিপ্লাই করো, 4 2 4 3 12, তাহলে পেলে কত 3 3 9। তাহলে দেখো অনুপাতগুলো তোমরা পেয়ে গেলে কি, এই যে 6:8:9 বোঝা গেছে? তাহলে এইবার দেখো তোমরা তিনটে অনুপাত পেয়ে গেছো, একটা হলো 6, একটা হলো 6, একটা হলো 8, আর একটা কি, আর একটা হয়ে গেল 9। তাহলে এবার যখন আমরা অনুপাতগুলো পেয়ে গেলাম, তাহলে এই অনুপাতে এবার তোমরা কি করবে, এই 345 টাকাকে ভাগ করে দেবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটা কত হবে, প্রথম দেখো 345 ইন্টু, তাহলে প্রথমটা কত 6, আর এদের যোগফলটা কত 8 আর 6, দেখো 14, 14 আর 9, 14 আর 9 হয়ে যাচ্ছে 23, তাই তো? এবারে দেখো তুমি 23 দিয়ে 345-কে কাটো, তো 23 দিয়ে 345-কে কাটো 1, আর থাকে কত, তাহলে হয়ে যাচ্ছে এটা 5, তাই তো? 23-কে তাহলে 15 দিয়ে কাটলে পাচ্ছ তুমি কত 345, তাহলে 6 15 কত, দেখো 6 15 কত বলো, 6 5 30 শূন্য হয়, হাতে থাকে 3, 6-কে 6 আর 3 9, তাহলে 6 15 পেলে 90। আচ্ছা নেক্সট দেখো 345 আছে ইন্টু কত হবে 8/23, তাই তো? তাহলে দেখো 23-কে কাটলে তো সেই একই আসছে 15, তাহলে 8 15 কত হয় 120, আর 345 ইন্টু হবে তাহলে কত 9/23। আচ্ছা 23 দিয়ে কাটলে তো তুমি 15ই পাবে, 9 15 কত হয়ে যাচ্ছে, 9 15 হয়ে যাচ্ছে 135। তাহলে দেখো 345 টাকাকে যখন তুমি এই অনুপাতে ভাগ করলে 1/2, 2/3 and 3/4, তখন ভাগ করলে প্রত্যেককে ভাগ, এটা কত হলো আনসার কত বেরোলো, একজন হচ্ছে, একটা হচ্ছে 90, 120, আর একটা হলো 135। ওকে, তাহলে দেখো 90, 120 আর 135 আছে অপশন এতে। বোঝা গেছে? তাহলে কিভাবে করবে বোঝা গেছে? চলো দেখো নেক্সট দেখো, দেখো 12 অঙ্কটা দেখো, বলেছে রোহিত ও অক্ষয় এর বয়সের পার্থক্য 12 বছর। দুজন ব্যক্তি আছে, একজন রোহিত একজন অক্ষয়, এদের বয়সের পার্থক্য হচ্ছে 12 বছর। তাদের উভয়ের বয়সের অনুপাত 3:5 হলে
অক্ষয়ের বয়স কত। তাহলে উভয়ের বয়সের অনুপাত বলেছে একটা 3:5 আর একটা পার্থক্য বলেছে 12 বছর। আচ্ছা পার্থক্য মানে কি? পার্থক্য মানে হলো বিয়োগফল, তাই তো? আমার আর তোমার ধরো একটা সার্টেন বয়স আছে, এবার যদি বললো যে দুজনের আমাদের তোমার আর আমার বয়সের পার্থক্য 12 বছর, মানে কি? মানে আমাদের দুজনের বয়সের যে বিয়োগফল সেটাই হলো তার পার্থক্য। ওকে, তাহলে এখানে তো দেখো দুজনের বয়সের অনুপাতটা বলে দিয়েছে 3:5। আচ্ছা অনুপাতটা যখন দিয়েছে 3:5, তাহলে এদের বিয়োগফলটা কত? বিয়োগফলটা হচ্ছে 2, তাই তো? 5 থেকে 3 বাদ দিলে হয় 2, তাহলে 2 সমান কত? 2 সমানই 12, তাই তো? এদের বয়সের অনুপাত যখন দিয়েছে আর পার্থক্য দিয়েছে 12 বছর, তাহলে পার্থক্য মানে আমরা জানি বিয়োগ, তাহলে 5 থেকে 3 বাদ গেলে হয় 2, 2 সমান যদি 12 হয় তাহলে 1 সমান কত? 1 সমান হয়ে যাচ্ছে 6, তাই তো? তাহলে অক্ষয়ের বয়স কত? আচ্ছা এখানে যে রোহিত, তাহলে রোহিতের বয়সের অনুপাতটা কত? রোহিতের বয়স হচ্ছে কত? 3, তাই তো? 3 অনুপাত। আর অক্ষয়ের বয়স তাহলে কত? 5 অনুপাত। এবারে দেখো তোমাকে জানতে চেয়েছে কার বয়স? অক্ষয়ের বয়স। তাহলে 1 সমান কত? 6, তাহলে অক্ষয়ের বয়স সমান কত? 5, তাহলে 5 সমান কত? 5 সমান হচ্ছে 5 ইন্টু 6 সমান কত? 30। বোঝা গেছে? তো দেখতে পাচ্ছ যে কত কম সময়, একটুখানি সময়েই অঙ্কটা হয়ে যায়, তাতে 1 মিনিটও সময় কিন্তু লাগে না যদি তোমরা প্র্যাকটিস করো। এর জন্য এই যে ধরো অনুপাত দিয়ে দিয়েছে আর পার্থক্য দিয়েছে, তাহলে তোমাকে এখানে কি বুঝতে হবে? ফার্স্ট অফ অল যে পার্থক্য মানে বিয়োগফল। তো বিয়োগটা আমি কার মধ্যে করব? এই যে অনুপাত দেওয়া রয়েছে সেই অনুপাতের বিয়োগফল যেটা, সেটা সমানই হচ্ছে বয়সের পার্থক্য মানে 12 বছরটা। তাহলে এই যে অঙ্কটা তোমায় বুঝতে হবে বা ধরতে হবে, এর জন্য কি করতে হবে? প্র্যাকটিস। কারণ তোমরা জানো যে প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট। ঠিক আছে, তো পারফেক্ট হতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো চলো দেখো নেক্সট। দেখো বলেছে যে এ এর 40% এর মান বি এর 60% এর সমান হলে এ ইজ টু বি কত হবে? এ এর 40%, ঠিক আছে, আর বি এর 60% এর মান যদি হয় সমান, তাহলে এ ইজ টু বি সমান কত? আচ্ছা তাহলে দেখো এ ইজ টু কত? বি সমান কি? এর 60%, সরি এর কত বলেছে? 40% সমান বি এর 60%, তাহলে এ ইজ টু বি সমান আমি কি লিখতে পারি? 60:40, তাই তো? লিখতে পারি তো? কারণ সবসময় কি হয়, ভগ্নাংশটাকে ঘুরিয়ে লিখতে হয়। আমি যদি দেখো এখানে যদি আমি এ বাই বি লিখি, এ ইজ টু বি মানে তো এ বাই বি, তাহলে আমি যদি 60/40 লিখি তাহলে হলো এ এর 40 আর বি এর 60। বোঝা গেছে? তাহলে কেন আমি 60:40 কেন লিখলাম? হয়তো মনে হচ্ছে আমি উল্টো লিখলাম, কিন্তু না, দেখো এ ইজ টু বি মানে তো এ বাই বি, তাই তো? তাহলে যদি আমি 60 ওপরে না রাখি, যদি আমি এটা লিখতাম যে এ বাই বি সমান, যদি আমি 40/60 লিখতাম, তাহলে এ সমান হয়ে যেত 60 আর বি সমান হয়ে যেত 40, তাই তো? তাহলে বোঝা গেছে যে 60:40 কেন লিখলাম। যদি তুমি এ ইজ টু বি আকারে লেখো তখন তোমাকে অনুপাতটাকে ঘুরিয়ে লিখতে হবে। তাহলে দেখো এ ইজ টু বি, তাহলে এই শূন্যটা কাটলাম, এই শূন্যটা কাটলাম, তুমি 2 দিয়ে কাটো, 2 3 6, 2 2 4, তাহলে এ এর 40% এর মান বি এর 60% এর সমান হলে এ ইজ টু বি সমান কত হয়ে যাবে? এ ইজ টু বি সমান হয়ে যাবে 3:2। বোঝা গেছে? খুব ইজি একটা অঙ্ক। দেখো অপশন বিতে রয়েছে 3:2। চলো নেক্সট দেখো 14 কি বলেছে? যে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5। ঠিক আছে, বাস আর কার কথা বলছে? ট্রেন। তাদের মধ্যে একটা ভাড়া, তার ভাড়ার অনুপাত 4:5। বাসের ভাড়া 4 অনুপাত, ট্রেনের ভাড়া হলো 5 অনুপাত। তো বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বর্ধিত হলো। বর্ধিত হলো মানে কি? বাড়ানো হলো। বাসের ভাড়া যদি 10% বাড়ে আর ট্রেনের ভাড়া যদি 20% বাড়ে, তাহলে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত হবে? আচ্ছা দেখো বাসের ভাড়া অনুপাত কত ছিল আগে? অনুপাত ছিল 4, তাই তো? তাহলে বাস ভাড়ার অনুপাত হলো 4 ইন্টু 10% বাড়ে। আচ্ছা ধরো আগে ছিল কত? 100, পার্সেন্টেজ মানেই আমরা কি জানি 100। তো আগে যদি 100 থাকে, তাহলে যদি 10% বাড়ে তাহলে কত হয়ে যায়? 110। তাহলে বাস ভাড়া প্রথমে ছিল 4 অনুপাত, তারপরে 10% বেড়েছে, তাহলে কত লিখতে পারি? 110। ঠিক আছে, ইজ টু কি লিখবো? ট্রেন ভাড়া কত? 5 ছিল,
ইন্টু বেড়েছে কত 20%। আচ্ছা আগে যদি থাকে 100 আর যদি 20% বাড়ে তাহলে হয় কত 120, তাহলে 120 বোঝা গেছে। সমান দেখো তাহলে 4 11 কত 44 ইজ টু 5 12 আমরা কি জানি 60 আর একটা শূন্য। আচ্ছা এই শূন্য কাটো এই শূন্য কাটো, ঠিক আছে। এবারে কত দিয়ে যাবে দেখো, আমি যদি 4 দিয়ে কাটি 4 11 44 আর কত 4 15 60, তাহলে পেলাম কত 11:15। আচ্ছা এখানে দেখে নিতে হবে যে অনুপাতটা কার বলেছে। দেখো বাস ও ট্রেনের বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে বাসই লিখেছি, নেক্সট ট্রেন লিখেছি। এটা যদি অনেক সময় কি হয় বলো তো, অনেক সময় ঘুরিয়ে কোশ্চেনটা দেয়। ধরো এই অবধি থাকলো যে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5, বাসের ভাড়া 10%, ট্রেনের ভাড়া 20% বাড়লো। এবারে বললো তোমাকে যে ট্রেন ও বাসের ভাড়ার অনুপাত কত। যদি এই ট্রেন আর বাস ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু তোমাকে যেটা আগে বলবে সেটা আগে লিখতে হবে। দেখো এখানে বাস আগে বলেছে, আমি বাস লিখেছি, কোনো প্রবলেম নেই। তারপরে ট্রেন আছে লিখেছি, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ঘুরিয়ে দিত ট্রেন ও বাস ভাড়ার অনুপাত যদি আগে বলতো তাহলে এই 600টা হতো আগে, মানে 15:11 তখন আনসার হয়ে যেত। ওকে, তো এইগুলো একটু মনে রাখবে যে অনুপাতটা তোমাকে প্রথমে বলবে। এখানে বাস ও ট্রেন বলেছে, সো বাসটা কি, বাসটা আগে তারপরে ট্রেন। তা আমার এখানে ঠিকই আছে, আমি আগে বাস লিখেছি পরে ট্রেন লিখেছি। কিন্তু তোমরা এগুলো একটু মাথায় রাখবে, অনেক সময় এক্সামে কি করে বলো তো, একটু ঘুরিয়ে দেয়। হয়তো গোটাটাই থাকলো এটা, কিন্তু বলে দিল শেষে যে ট্রেন ও বাস ভাড়ার অনুপাত কত। কিন্তু তুমি যদি এটাই করে আসো, আচ্ছা যেটা প্রথমে দেখছো দেখে দেখে করে নিলে ব্যাস, পরীক্ষায় তাড়াহুড়োতে আনসার করে দিলে 11:15, তাহলে কিন্তু অঙ্কটা ঠিক করেও ভুল। ঠিক আছে, তাই তাড়াহুড়ো না করে একটু দেখে নেবে। ওটা দেখতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু তার জন্য কি মাথা ঠান্ডা রেখে তোমাদেরকে কি করতে হবে দেখতে হবে। বোঝা গেছে? তাহলে উত্তর কত হলো 11:15। দেখো এখানে 15:11 কিন্তু অপশন রয়েছে, তাহলে এটা কি, এটা কিন্তু হবে না। এটা যদি ট্রেন আর বাস বলতো তাহলে কিন্তু আবার 15:11 আনসার হয়ে যেত। বোঝা গেছে? নেক্সট দেখো, দেখো বলেছে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত কত। তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4। তিনটি গাড়ির একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তাতে তার অনুপাত কত হবে। আচ্ছা তাহলে এই অঙ্কগুলো কিভাবে হবে, দেখো যখন তোমাদেরকে গতিবেগের অনুপাত দেয়া থাকবে, সময়ের অনুপাত জানতে চাইবে, তখন কি করতে হবে জানো, যখন গতিবেগের অনুপাত দেয়া থাকবে আর তোমাদের কাছে কি জানতে চাওয়া হবে সময়ের অনুপাত, তখন 1/, করে লিখতে হবে। ওকে, যদি দেখো সবসময় যে গতিবেগের অনুপাত দেওয়া আছে আর তোমাদেরকে কি জানতে চেয়েছে সময় বা সময়ের অনুপাত জানতে চেয়েছে, তখন কিচ্ছু করার দরকার নেই, খুব ইজি। শুধু যে ভগ্নাংশটা দেওয়া থাকবে, মানে গতিবেগের যে অনুপাতটা দেওয়া থাকবে, সময়ের অনুপাত বের করতে গেলে কি করতে হবে, শুধু 1/, সেটা লিখলেই হয়ে যাবে। তাহলে কি লিখবে, সময়ের অনুপাত 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4। ওকে, অঙ্ক হয়ে গেল। দেখো এবারে তুমি বলবে যে 1:2 বা 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4 তোমার অপশনে নেই। তাহলে কি করতে হবে, ভগ্নাংশে না রাখে এটাকে সরল ভগ্নাংশ করো। সরল ভগ্নাংশ করতে গেলে কি হবে, এই 2 3 আর 4 এর লসাগু করো। দেখো 2 দিয়ে দাও 3, তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে দেখো 12। 3 2 6, 6 1 6, 6 2 12। ওকে, সেম অঙ্ক আগে একটা করেছো তো। এই 1 2 কে তুমি কি করবে 12 মাল্টিপ্লাই করো, ইজ টু 1 3 টু 12 ইজ টু 1 4 ইন্টু 12। ওকে, দেখো প্রথমটা যদি করো 2 6, তাহলে 6 ইজ টু কত 4 ইজ টু 4 3 12, তাহলে 3। তাহলে পেলে কত পেলে 6:4:3। দেখো কোন অপশনে আছে, দেখো 6:4:3 ও নাম্বার 1-এ আছে 3:3:4 না, 2:3:2 না, তাহলে 6:4:3। ওকে, তাহলে এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, বারবার আসে, খুব ভালো করে মনে রাখবে। যখন গতিবেগের অনুপাত দেওয়া থাকবে আর সময়ের অনুপাত বের করতে বলবে, তখন তোমাদেরকে কি করতে হবে, শুধু 1/, লিখে করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো নেক্সট। দেখো বলেছে 60:15, তাই তো 60 কত 60:15। বেশ, দিয়ে দেখো তোমাদেরকে জানতে চেয়েছে এখানে যে স্টার চিহ্ন দেওয়া আছে এই জায়গাটায় কত হবে, পাশে আছে 1/4। আচ্ছা তাহলে আমি কি করব, তাহলে আমি এই জায়গাটায় এই স্টার চিহ্ন জায়গাটায় ধরে নিলাম কত, এটা এক্স হবে। আমি তো জানি না এখন যে ওই জায়গাটায় কত হবে, আমাকে কি করতে হবে বের করতে হবে। আচ্ছা বের করবো কিভাবে, দেখো আমি ধরে নিলাম এক্স, তাহলে আমি লিখলাম 60/15। ঠিক আছে, সমান দিলাম কত লিখবো, এক্স বাই 1/4, তাই তো 1/4 আছে। তাহলে এবারে এক্স এর মানটা বের করতে গেলে কি করতে হয়ে যাবে, এক্স সমান কত হবে, এক্স সমান হয়ে যাবে দেখো 60
ইন্টু কত হবে 1/4 ইন্টু 1/15, তাই তো? তাহলে এবার কাটাকাটি করো, দেখো 4 15 60, 15 15 কাটো, তাহলে x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে 1/1, ঠিক আছে? তাহলে এই যে স্টার চিহ্নটা রয়েছে এর মানটা কত হবে, এর মান হয়ে যাবে 1, বুঝে গেছে? দেখো অপশন সিতে রয়েছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করবে, যেটাকে বের করতে বলবে বা যেখানে সেখানে যদি কোনো স্টার চিহ্ন দেওয়া থাকে বা ব্ল্যাঙ্ক দেওয়া থাকে সেখানটাকে ধরে নেবে কি এক্স, তারপরে এক্স ধরে জাস্ট ক্যালকুলেশনটা করে দেবে, হয়ে যাবে, খুব ইজি। অথবা যদি না পারো কি করবে, অপশন টেস্ট করেও কিন্তু করা যায়। সেই ক্ষেত্রে অপশন টেস্ট করতে গেলে একটু বেশি সময় লেগে যাবে, তো এক্স ধরে করে নেবে, ইজি। এই তো দেখো অঙ্কটা করতে ক মিনিট লাগলো, 1 মিনিট লাগে। নেক্সট দেখো, দুটি সংখ্যার অনুপাত 7:9, ঠিক আছে? দুটো সংখ্যা তাদের অনুপাত বলেছে 7:9, তাদের বিয়োগ ফল 6 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে দেখো এখানে কোনো পার্থক্যও বলেনি, কিচ্ছু বলেনি, সিম্পল বলেছে কি বিয়োগ ফল, মানে বুঝতে পারছো এ দুটোর বিয়োগ ফল। দুটি সংখ্যার অনুপাত, আমি বিয়োগটা কাকে করব, বিয়োগ ফল যে 6 দিয়েছে সেই বিয়োগ ফলটা কাদের কাদের বিয়োগ ফল, কাকে বিয়োগ করে 6 হয়েছে, তাহলে 9 থেকে 7 মাইনাস করো, সমান কত হয় 2, 2 সমান কত 6, তাহলে 2 সমান যদি 6 হয় 1 সমান কত, 1 সমান 3। আচ্ছা এবার বলেছে সংখ্যা দুটো কি হবে, যে সংখ্যা দুটোর অনুপাত কত, একটা হলো 7, একটা হলো 9, তাহলে 7-এর সঙ্গে যদি তুমি 3 মাল্টিপ্লাই করো তাহলে কত আসে 21, তাই তো? আর 9-এর সাথে যদি তুমি 3 মাল্টিপ্লাই করো তাহলে কত আসে 27, তাহলে উত্তর হলো কত 21:27, বা 21 আর 27, সংখ্যা দুটো চেয়েছে তোমাকে, তাহলে সংখ্যা দুটো হয়ে গেলো 21 আর 27। দেখো অপশন এতেই আছে 21 আর 27। তো আর কোনো অপশন দেখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। নেক্সট দেখো, দেখো বলেছে একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট কটি মুদ্রা আছে, মোট 52টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত কত বলেছে, মূল্যের অনুপাত বলেছে 3:5 হলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে। আচ্ছা এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ঠিক আছে? আর পরীক্ষায় এলে এই অঙ্কগুলোতে সাধারণত সময় একটু বেশি লাগে, তবে তোমরা ভালো করে বুঝে নাও যাতে সময় বেশি না লাগে। তো দেখো একটি বাক্সে বলেছে কি 1 টাকা আছে আর 50 পয়সা আছে, ঠিক আছে? 1 টাকা আর 50 পয়সা মিলিয়ে মোট কটা মুদ্রা আছে, 52টা মুদ্রা আছে। আচ্ছা তাদের মূল্যের অনুপাত 3:5, আচ্ছা মূল্যের অনুপাত এই জিনিসটা খুব ভাইটাল একটা জিনিস, একটা মনে রাখবে, মূল্যের অনুপাত যদি বলে দেয় আর যদি বলে দেয় সংখ্যার অনুপাত। আচ্ছা মূল্য মানে কি বলতো, মূল্য মানে হলো টাকার অনুপাত। ধরো 1 টাকা আর 50 পয়সা, তাই তো? আমি যদি লিখি দেখো 1 টাকা আর কি লিখলাম 50 পয়সা, ওকে, 1 টাকা আর 50 পয়সা। আচ্ছা তাদের মূল্যের অনুপাত বলেছে দেখো 3:5, তাই তো? 3:5, তাহলে 1 টাকা মানে কি, মূল্যের অনুপাত বলছে মানে 3 টাকা আছে 1 টাকা কয়েন বা 1 টাকা নোট যাই হোক, আর 5 টাকা আছে 50 পয়সার কয়েন। আচ্ছা যখন তোমাকে মূল্যের অনুপাত দিয়ে দেবে ঠিক তার উল্টোটা জানতে চাই। দেখো এখানে বলেছে কি কোন প্রকার মুদ্রা কটি করে আছে, তাহলে এখানে মুদ্রার সংখ্যা জানতে চাইছে তোমাকে, ঠিক আছে? দেখো দিয়েছে মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত মানে হলো টাকার অনুপাত, মানে 1 টাকা আছে তোমার কাছে, 3 টাকা আছে আর 5 টাকা আছে, ঠিক আছে? তাদের টাকার অনুপাত হলো 3 টাকা আর 5 টাকা। এবার 3 টাকাটা কি 1 টাকা কয়েন আছে ধরো, তাহলে 1 টাকা কয়েন যদি 3 টাকা থাকে 1 টাকার কয়েন, তাহলে তোমার কাছে কটা কয়েন থাকবে, তোমার কাছে থাকবে 3টে কয়েন। আচ্ছা যদি 5 টাকা থাকে তোমার কাছে আর সেখানে যদি 50 পয়সার কয়েন থাকে তাহলে তোমার কাছে কটা কয়েন থাকবে, তোমার কাছে তাহলে 10টা কয়েন থাকবে, তাই তো? তাহলে এটা কিসের অনুপাত, এটা হয়ে গেল মূল্য বা মূল্যের অনুপাত। আচ্ছা তোমাকে বের করতে দিয়েছে কি কোন প্রকার মুদ্রা কটি করে আছে, মানে সংখ্যার অনুপাত জানতে চেয়েছে, তাহলে তোমাকে এখানে সংখ্যার অনুপাতটা করতে হবে। তাহলে সংখ্যা সমান কত, দেখো 3 টাকা আছে তাহলে এটা তিনটেই হবে, কারণ 3 টাকা বলেছে 1 টাকার কয়েন, তাহলে 1 টাকার কয়েন হলে কি হয় 3টে 1 টাকা, তাহলে সংখ্যাটা কটা হবে, 3টেই হবে। আচ্ছা 5 টাকা যদি থাকে 50 পয়সা, তাহলে 1 টাকা সমান কি আমরা জানি 100 পয়সা, তাহলে 50 পয়সা, তাহলে 1 টাকা সমান কটা কয়েন, 1 টাকা সমান 2টো কয়েন, 2টো 50 পয়সা নিয়ে তবে তো হবে 1 টাকা। তাহলে 50 পয়সার কয়েন যখন রয়েছে তখন হচ্ছে দেখো 5 টাকা আছে, তোমাদের টোটাল টাকাটা কত 5 টাকা। এবারে মুদ্রাগুলো কিসের মুদ্রা আছে, 50 পয়সার মুদ্রা আছে, তাহলে 5 টাকা হতে গেলে কটা 50 পয়সা লাগবে, তোমার 10টা লাগবে নিশ্চয়ই। তাহলে হলো মূল্যের অনুপাত 3:5, মানে 3 টাকা আছে আর 5 টাকা আছে, আর সংখ্যার অনুপাত হলো তাহলে 3 টাকা, মানে 1 টাকার কয়েন থাকলে 3টে সংখ্যা, আর 5 টাকা যদি 50 পয়সার কয়েন থাকে তাহলে
10টা। বোঝা গেছে? সংখ্যার অনুপাত বের করলাম। এবারে দেখো তোমাকে বলেছে কোন প্রকার মুদ্রা কটি আছে, তাহলে তোমাকে সংখ্যাটা জানতে চেয়েছে, আর মোট মুদ্রা কটা আছে? 52টা। তাহলে কোন প্রকার মুদ্রা কটা আছে জানতে গেলে বা বের করতে গেলে কি করব দেখো, তাহলে তুমি বলে দাও যে 1 টাকা কয়েন কটা, 1 টাকার কয়েন সমান কটা হবে। দেখো 52টা তো মোট মুদ্রা ইন্টু, দেখো আমরা এগুলো কি করে করি, আনুপাতিক ভাগাকার করে করি। তাহলে উপরে গেল 3, যেহেতু 1 টাকা বের করছি, 1 টাকার সংখ্যা কটা আছে? 3টে, ভাই কত হবে টোটাল যোগফলটা, অনুপাতের যোগফল কত? 10 + 3 13। দেখো 13 4-এ কত হয়? 52, আর 4 3-এ হয় 12। তাহলে 1 টাকার কয়েন তোমার কটা পেলে? 1 টাকার কয়েন হয়ে গেল 12টি। ওকে, নেক্সট দেখো 50 পয়সার কয়েন কত? 50 পয়সা সমান হচ্ছে তোমার, দেখো 50 পয়সা, তাহলে টোটাল মুদ্রা কটা? 52 ইন্টু 50 পয়সা কটা? 10টা সংখ্যা পেয়েছো। 13টা অনুপাতের যোগফল, 13 4-এ 52, তাহলে 10 4-এ কত হয়? 40টি। বোঝা গেছে? 1 টাকার কয়েন হয়ে গেল কটা? 12টি, আর 50 পয়সার কয়েন হলো 40টি। দেখো এই দুটো যদি তুমি যোগ করো তাহলে কত পাবে? 40 আর 12-তে 52। তাহলে বুঝতে পারছো তোমার অঙ্ক ঠিক আছে, কারণ 52টা মুদ্রা টোটাল। দেখো তোমার এ নয়, 1 টাকার কয়েন বেরিয়েছে 12টি, আর 50 পয়সার কয়েন বেরিয়েছে 40টি। তাহলে 40 আর 12 যোগ করলে হয়ে যায় কত? 52। দেখো অপশান এতে আছে 12 আর 40। বোঝা গেছে? তাহলে এই অঙ্কগুলো একটু মনে রাখবে যে যদি তোমাকে মূল্যের অনুপাত দিয়ে দেয় তাহলে তোমাকে কি বের করতে হবে? সংখ্যার অনুপাত বের করতে হবে। আর যদি সংখ্যার অনুপাত দিয়ে দেয় তাহলে তোমাকে মূল্যের অনুপাত বের করতে হবে। কারণ দেখো তোমাকে এখানে জানতে চাইলো কি, দিল মুদ্রার অনুপাত আর মূল্যের অনুপাত দিয়ে দিল, আর তোমাকে জানতে চাইলো সংখ্যার অনুপাতটা। তাহলে সংখ্যার অনুপাত বের করতে গেলে কিভাবে করবো? আগে আমাকে সংখ্যাটা তো বের করতে হবে। তো সবসময় এই অঙ্কের ক্ষেত্রে এটাই দেয়, যদি তোমাকে মূল্যের অনুপাত দেয় তাহলে তোমার কাছে জানতে চাইবে সংখ্যার অনুপাত, আর যদি তোমার কাছে দিয়ে দেয় সংখ্যার অনুপাত তাহলে তোমার কাছে জানতে চাইবে মূল্যের অনুপাত। বোঝা গেছে? নেক্সট দেখো, দেখো খুব সোজা একটা অঙ্ক, দেখে মনে হচ্ছে এত বড় একটা অঙ্ক, কিন্তু না, বড় না, খুব সোজা। দেখো শুধু পড়ে দেখো, একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সেই সময়ে 4টি পদক্ষেপ ফেলে। বোঝা গেছে? কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান। কুকুর ও বিড়ালের গতি বেগের অনুপাত কত? আচ্ছা, এই অঙ্কগুলো করার সময় ঠিক মনে রাখবে যে শেষটা কি বলছে, খুব ভালো করে পড়বে। কুকুর ও বিড়াল বলেছে। ওকে, তোমাদেরকে যেটা খুব ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে কুকুর ও বিড়াল বলছে নাকি বিড়াল ও কুকুর বলছে। যেটা আগে বলবে সেটা আমাদের আগে লিখতে হবে। তাহলে দেখো এখানে কুকুর আগে বলেছে, আমি কি লিখবো? কুকুর আগে লিখলাম। ওকে, নেক্সট আমি লিখলাম বিড়াল। বোঝা গেছে? তো এবারে দেখো, এবারে তোমরা কি করবে? দেখো যা আছে তাই লিখবো আমি, ঠিক আছে? দেখো একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, তাহলে বিড়ালের ঘরে আমি লিখে দিলাম কি? 5। কুকুর সেই সময় কটি পদক্ষেপ ফেলে? 4। আচ্ছা, দেখো অঙ্কটা দেখো, এখানে বলেছে আগে দিয়েছে কি বিড়ালের মানে সংখ্যাটা দিয়েছে, পদক্ষেপের সংখ্যা, কিন্তু তোমাকে জানতে চেয়েছে দেখো কুকুর আগে দিয়েছে বিড়াল আগে দিয়েছে। তাই জন্য বললাম যে এই যে শেষে যেটা বলছে সেটা খুব ভালো করে মনে রাখবে। তুমি যদি অঙ্কটা প্রথম থেকে করতে তাহলে তুমি কি করতে, যে আগে লিখলে বিড়াল, তারপর লিখলে কুকুর, যে বিড়ালের 5টা কুকুরের 4টে করে দিলে, দিয়ে অঙ্কটা শেষে যে উত্তরটা আসবে ঠিক উল্টো উত্তর আসবে। ঠিক আছে, দেখো উত্তরটা বের করি। তারপর দেখো তারপরে কি বলেছে? 4টি পদক্ষেপ ফেলা হয়েছে, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ। তাহলে কুকুর, এখানে বলেছে কুকুর, তাই তো? তাহলে কুকুরের ঘরে আমি লিখলাম 3, বিড়ালের 4টি পদক্ষেপের সমান। তাই কুকুর ও বিড়ালের গতি বেগের অনুপাত কত আছে? এবার আমি কি করব বলো তো? ঠিক তুমি যেটা করবে, এই কোনাকুনি গুণ করবে আর এই কোনাকুনি গুণ করবে। ওকে, তাহলে দেখো 4 4-এ গুণ করলে হয় কত? 16। মাঝখানে অনুপাত দিয়ে দাও, এখানেও দিয়ে দাও কুকুর ইস্টু বেড়াল। 4 4-এ 16, আর 3 5-এ কত হয়? 3 5-এ হয় 15। ওকে, দেখো উত্তর হয়ে গেল। এত বড় একটা অঙ্ক দেখতে পাচ্ছ, কিন্তু প্রসেস দেখো, তুমি যদি বুঝে নাও তাহলে এই কুকুর বিড়াল এত কিছু লেখার দরকারই নেই। শুধু এটা দেখবে যে কার কথা আগে বলেছে, কুকুরের নাকি বিড়ালের। যেটা আগে বলবে সেই অনুপাতটা আগে লেখো, যেটা পরে বলবে সেই অনুপাতটা পরে লেখো। জাস্ট কোনাকুনি গুণ করে দাও, যে উত্তর বেরোবে সেটা হয়ে গেল তোমার আনসার। বোঝা গেছে? দেখো এটা কুকুর ও বিড়াল আমি লিখেছি 16:15। দেখো অপশানে 16:15 রয়েছে, 15:16। তুমি যদি এটা না দেখে করো তাহলে বিড়াল দেখো আগে রয়েছে 5, তুমি ধরো 5 লিখলে। তারপরে বলেছে কুকুর ফেলে 4টে, তুমি 4 লিখলে। তারপরে বলেছে কুকুরের 3টি পদক্ষেপ, তুমি লিখে দাও 3।
তারপরে দেখো কি আছে, কুকুরের 3টি পদক্ষেপ, বিড়ালের 4টি পদক্ষেপের সমান, তুমি 4 লিখে দাও, গুণ করো, 5 3 হচ্ছে 15, 4 4 হয়ে গেল 16। দেখো উল্টে গেল না, 15:16 হয়ে গেল। আর এটা যদি করো তাহলে কি হবে, অঙ্কটা তোমার ভুল হয়ে গেল। আগে তোমাদেরকে দেখতে হবে যে শেষে কি বলছে, কুকুর ইস্টু বেড়াল বলছে নাকি বেড়াল ইস্টু কুকুর বলছে। যেটা আগে শেষে জানতে চাইবে তোমাকে সেইটাই লিখতে হবে, তবে তোমার অঙ্কটা কিন্তু কারেক্ট হবে। আর তুমি যদি সেটা না দেখো পরীক্ষার হলে তাড়াতাড়ি করতে গিয়ে, তাহলে কিন্তু অঙ্ক ভুল। দেখো 16:15 আছে, 15:16 আছে, তাহলে এই অঙ্কের রাইট আনসার হয়ে গেল কি 16:15। বোঝা গেছে? তাহলে কি করতে হবে, দেখো এত বড় একটা অঙ্ক দেখে মনে হচ্ছে বাবা কত বড় একটা অঙ্ক, অনেক কঠিন, অনেক বড়, অনেক সময় লাগবে, কিন্তু সময় কতক্ষণ লাগলো, 1 মিনিটও সময় লাগলো না, তাই তো? নেক্সট দেখো, দেখো বলেছে একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল ও একটি সবুজ বল আছে। ঠিক আছে, লাল ও নীল বলের ওজনের অনুপাত 5:6, নীল ও সবুজ বলের অনুপাত 5:4, নীল বলের ওজন 60 গ্রাম হলে সবুজ বলের ওজন কত? বেশ, আচ্ছা এটা অনেক প্রসেসেই করা যায়, তবে তোমাদেরকে আমি আর কোনো চাপ দিতে চাই না, তোমাদের আর কোনো চাপ বাড়াবো না। তো তোমরা যে প্রসেসে এতক্ষণ অনুপাত করলে সেই প্রসেসেই করো। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাল বল, নীল বল, সবুজ বল, 3টে বলের কথা বলেছে। অনুপাতগুলো দেখো ঠিক দুটো দুটো করে দিয়েছে, লাল নীল, নীল সবুজ, ঠিক A:B আর B:C এর মতো ব্যাপার আসছে না। লাল নীল, আমি যদি A আর B ধরি লাল নীলকে, তারপরে দেখো নীল সবুজ, তাহলে BC পাচ্ছি, তাই তো? তাহলে সেম অ্যাজ দ মেথডের মতো আমি করে দেব। তাহলে দেখো আমি লিখতে পারি তো যে কি লিখবো, যে ধরো লিখলাম লাল ইস্টু নীল, ঠিক আছে, সমান কত, লাল ইস্টু নীল বলের ওজন হলো কত, 5:6। ওকে, তারপরে দেখো নীল সবুজ, তাহলে আমি নীলের নিচে নীল লিখলাম, ইস্টু সবুজ পাশে লিখলাম, ঠিক আছে, সমান কত বলেছে, নীল সবুজ বলের ওজনের অনুপাত হলো 5:, কত। তাহলে তুমি দ মেথড করে দাও, তুমি দ মেথড করলে কি হবে, লাল টু নীল ইস্টু সবুজ, তাই তো? তাহলে দেখো 5 5 কত, 25, ইস্টু গুণ করো 6 5 কত, 30, ইস্টু গুণ করো 6 4 24। তাহলে লাল নীল আর সবুজ কত পেলে, 25:30:24। আচ্ছা এবারে দেখো বলেছে যে নীল বলের ওজন 60 গ্রাম। ওকে, আচ্ছা এখানে লাল কত 25 আর নীল কত, নীল হলো 30, আর এখানে নীল বলের ওজন বলেছে 60, তাহলে 30 সমান কত, 60, তাই তো? কারণ নীল বল কত, নীল বলের এটা কত পেলে তুমি 30, তাই তো? আর 30 সমান, তাহলে আমি লিখতে পারি তো যে নীল বলের ওজন 30, 30 সমান 60। আচ্ছা 30 সমান যদি 60 হয়, তাহলে 1 সমান কত, 1 সমান হয়ে যাবে 60/30। তাহলে 60কে যদি তুমি 30 দিয়ে ভাগ করো তাহলে হবে কত, 30 2 60, তাই তো? 1 সমান আমি 2 পেয়ে গেলাম। আছে এবার জানতে চাই যে দেখো সবুজ বলের ওজন কত। আচ্ছা সবুজ বলটা কত, সবুজ বলটা হয়ে গেল 24, তাহলে 24 সমান কত, 30 সমান যদি 60 হয়, 1 সমান 2 হয়, তাহলে 24 সমান কত, 24 সমান হয়ে যাবে 48, তাই তো? বোঝা গেছে? তাহলে 48 কত হয়ে যাবে, গ্রাম। ওকে, তাহলে দেখো একটি বাক্সে লাল বল, নীল বল ও সবুজ বল আছে। লাল ও নীল বলের ওজনের অনুপাত দিয়েছে, নীল ও সবুজ বলের ওজনের অনুপাত দিয়েছে, আর নীল বলের ওজনটা বলে দিয়েছে। তাহলে নীল বলের ওজন বলে দিয়েছে কত, 60 গ্রাম। আচ্ছা আমরা লাল নীল, নীল সবুজ অনুপাত করে দ মেথডে বের করেছি যে লাল ইস্টু নীল ইস্টু সবুজ সমান হচ্ছে 25:30:24। ওকে, আচ্ছা এবারে দেখো তাহলে লাল সমান কত 25, নীল সমান 30, আর সবুজ সমান কত 24। আর নীল বলের ওজন কত বলেছে, নীল বলের ওজন বলেছে 60 গ্রাম, তাহলে 30 সমানই তো 60 গ্রাম, তাহলে 1 সমান কত, 1 সমান 2 গ্রাম। আর সবুজ বলের ওজন জানতে চাই, তাহলে সবুজ বলটা কত, এটা 24, দেখো তাহলে 24 সমান কত, 24 সমান হয়ে যাচ্ছে 48 গ্রাম। বোঝা গেছে? দেখো অপশনে দেখো নাম্বার 1-এই আছে 48, আর আমরা পেয়ে গেছি ক্যালকুলেশন করে 48। তাহলে দেখলে এত বড় অঙ্ক কত ইজি ওয়েতে, কত কম সময়ে করা যায়। তো আজকে তোমরা দেখলে যে অনুপাত এবং সমানুপাত, তো এই অনুপাত ও সমানুপাত থেকে
সাধারণত এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে পরীক্ষায় অনুপাত এবং সমানুপাত থেকে যে অঙ্কই আসুক না কেন তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না, যদি তোমরা নিয়মিত প্র্যাকটিস করো। কারণ কি বলেছি যে প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট, এটা আমার কথা নয়, এটা একজন ইংরেজি সাহিত্যিক বলতে পারো, বেকন। তো ইংরেজি সাহিত্যিক বেকনের কথা যে প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট। আর তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কখনোই হবে না। আর বিশেষ করে ম্যাথ বা গণিত তো প্র্যাকটিস ছাড়া জাস্ট ইম্পসিবল। তাই তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা আজকে আমি যে অঙ্কগুলো করালাম, যে টাইপের অঙ্কগুলো করালাম, এক্সামে এর বাইরে সাধারণত আর কোনো অঙ্ক আসবে না। মানে আমি বলছি না যে এই অঙ্কগুলোই আসবে, বাট টাইপ হয়তো নাম্বার বা ডিজিট আলাদা হোক কিন্তু টাইপ সেমই থাকবে, এই টাইপেরই অঙ্ক তোমাদের এক্সামে আসবে। তাই তোমরা কি করবে, আজকে খুব ভালো করে অঙ্কগুলো দেখবে আর খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আমরা আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব জিকে নিয়ে, ঠিক আছে? একদিন থাকবে ম্যাথ, একদিন জিকে, আর একদিন ইংলিশ। জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে একদিন, আর একদিন থাকবে ইংলিশ। তো এইভাবেই সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র, এই ক্লাসটি চলতে থাকবে। আর তোমরা নিয়ম মাফিক সোমবার পাবে ম্যাথ, বুধবার পাবে জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, আর শুক্রবার পাবে ইংলিশ। আশা করি তোমাদের এক্সামের জন্য সেটা খুবই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে।